মাত্র 23,000 টাকায় কার্ভ ডিসপ্লে 240 হার্জের হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, গেমিং প্রসেসর, 12GB র্যাম। আবার এটার মেইন ক্যামেরাতে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সিরিয়াসলি ভাই, এই ফোনটি হাতে পাওয়ার পরে আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না এটার দাম মাত্র 23,000 টাকা। শুধু আমি না, এই ফোনটি যার হাতেই দিতেছিলাম তারা কেউই বিশ্বাস করতে পারতেছিল না। আমার ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে ফোনটি দিয়ে কিছুক্ষণ ইউজ করতে বলেছি। এরপরে তাদের কাছে শুনেছি এই ফোনটির দাম আনুমানিক কত টাকা হতে পারে। তাদের ভিতর থেকে কেউ কেউ বলতেছিল এই ফোনটির দাম 50,000 টাকা হতে পারে, আবার কেউ বলতেছিল 60,000 টাকা হতে পারে। যে সব থেকে কম বলেছে সেও বলেছে ফোনটির দাম 35,000 টাকা হতে পারে। কিন্তু না ভাই, ফোনটি অ্যাকচুয়ালি 23,000 টাকাই পাওয়া যাচ্ছে। এখন এই দামে এত কিছু দেওয়া তো ভাই পসিবল না। তাহলে কি ফোনটির ভিতরে কোনো ঝামেলা আছে, নাকি 23,000 টাকার ভিতর এটা বেস্ট একটা ফোন হবে? ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে এবং কোন ইউজারদের জন্য ভালো হবে না তা জানতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। মূল ভিডিও শুরু করার আগে ধন্যবাদ জানাই গ্যাজেট হেভেনকে এই ফোনটি আমাকে দিয়ে ভিডিও করতে সাহায্য করার জন্য। আপনি যদি এই ফোনটি এখন কিনতে চান অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তাদের শপ রয়েছে খুলনা শপিং কমপ্লেক্সের 2য় ফ্লোরে। তাদের ফেসবুক পেজ, লিংক, ফোন নম্বর, অ্যাড্রেস, যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। গো চেক দ্য ডিসক্রিপশন বক্স। তো কথা বলতেছিলাম শার্ক অ্যাকোয়া R6 ফোনটিকে নিয়ে। তো ফার্স্ট অফ অল ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে 3D কার্ভ ডিজাইন থাকা এর পিছনে রয়েছে গ্লাস ব্যাক প্যানেল। ফোনটির সাইডে মেটাল ফ্রেম রয়েছে যার থিকনেস 9.5 মিলিমিটার এবং ফোনটির ওয়েট 207 গ্রাম। এটা একটু ভারী হলেও হাতে নিয়ে বেশ কমফোর্ট ফিল হচ্ছিল। বাটন অ্যান্ড পোর্টস এর কথা বলতে গেলে এটা রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, গুগল স্টেশন বাটন অ্যান্ড ভলিউম আপ আর ডাউন বাটন। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড হেডফোন পোর্ট। আর উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড স্লট। লেফট সাইডটা পুরাই ফাঁকা। এরপর সামনের দিকে দেখলে এটাতে 6.6 ইঞ্চির একটি ওএলইডি ডিসপ্লে রয়েছে যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এই ডিসপ্লেটির রেজলিউশন 1260x2730 পিক্সেল। এছাড়াও এই ডিসপ্লেটিতে 240 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, ডলবি ভিশন রয়েছে এবং 2000 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। ডিসপ্লেটা এক কথায় জোস একটা ডিসপ্লে। ফোনটিতে 2000 নিটস পিক ব্রাইটনেস থাকে, এটা আউটডোরে এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতেও কোনো প্রবলেম হচ্ছিল না। ফোনটির ডিসপ্লে খুব ভালো রকমের কার্ভ হওয়াতে ডিসপ্লেটিতে কোনো কিছু দেখতে সেই লেভেলের মজা আসতেছিল। আবার এই ডিসপ্লেটিতে কিছু খারাপ দিক রয়েছে, যেমন এটা অনেক বেশি কার্ভ হওয়াতে মিস্টার জনিত প্রবলেম ফেস করেছি মাঝে মধ্যে, যেটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে। এরপর এই ডিসপ্লেটিতে আরেকটা খারাপ দিক নোটিস করেছি, ডিসপ্লেটিতে ব্ল্যাক কালারটা একটু বেশি ব্ল্যাক দেখায়, যেখানে যেটুকু ব্ল্যাক কালার প্রয়োজন তার থেকে বেশি ব্ল্যাক করে ফেলতেছিল। এরপর ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু উপর দিকে রেখেছে, বাট ফিঙ্গারপ্রিন্টটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এবার কথা বলা যাক ফোনটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, পারফরমেন্স নিয়ে। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 888 এর একটা চিপসেট, যা মূলত 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। স্ন্যাপড্রাগন 888 মানে আমরা কম বেশি সবাই জানি এটা অনেক বেশি হিট জেনারেট করে, বাট সারপ্রাইজলি ফোনটা খুব একটা হিটিং হচ্ছিল না। ফোনটির অন্তত স্কোর আসছে প্রায় 9 লাখের কাছাকাছি, যেটা বেশ ভালোই স্কোর বলা যায়। এটার মাল্টিটাস্কিং বলেন বা অ্যাপস ওপেনিং ক্লোজিং স্পিড বলেন অনেক ফাস্ট ছিল। এটা দিয়ে আমরা পাবজি রান করে দেখেছি, সর্বোচ্চ HDR+ এক্সট্রিমে খেলতে পারবেন অ্যান্ড ভালোভাবেই খেলতে পারবেন, বাট কিছু ফ্রেম ড্রপ তো থাকবেই যখন আপনি HDR+ এক্সট্রিমে খেলবেন। কিন্তু কম্পিটিটিভ গেমার যারা আছে তারা কিন্তু এই সেটিংসে কখনো খেলে না, তাই আপনাদের পছন্দের স্মুথ প্লাস এক্সট্রিমও খেলেছি গেমটা এবং গেম পেলেও বাটার স্মুথের মতন পেয়েছি। এটাতে 12GB র্যাম রয়েছে আর র্যাম ম্যানেজমেন্ট খুব একটা ভালো লাগে নাই আমার কাছে, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রেখে যখন কাজ করতেছিলাম তখন এক অ্যাপের থেকে অন্য অ্যাপে সুইচ করলে আবার রিওপেন হচ্ছিল মাঝে মধ্যে। মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 1.9। এটার মেইন ক্যামেরার ছবির পারফরমেন্সের কথা বললে ছবির কালার ডিটেলস যথেষ্ট ভালো ছিল, শার্পনেসেরও ঘাটতি পাই নাই খুব একটা। এই ফোনটির মেইন ক্যামেরার সেন্সরটা অনেক বড়, যার কারণে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ডে হালকা ব্লার চলে আসে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই ফোন দিয়ে ছবি তুললে ছবি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ফোনটির মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 8K 30 fps এবং 4K 60 fps। ক্যামেরাতে EIS রয়েছে, যার ফলে ভিডিওতে ভালো একটা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন।
এখন যে ভিডিও রেকর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোয়া R6 ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। তো ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার বিশেষত্ব, ক্যামেরার বিশেষত্ব হচ্ছে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। ফোনটির ভিডিও পারফরমেন্সও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে, বাট মোবাইলটির রিয়ার প্যানেলও কিছু ল্যাকিংস রয়েছে, যেমন সাবজেক্ট ফোকাস করতে একটু টাইম লাগে, লো লাইটে ছবি তুললে ব্রাইটনেসের একটু ঘাটতি খেয়াল করেছি, আবার নাইট মোডে ছবি তুললে ভালো ছবি আসে, কিন্তু শক্ত হাতে স্টেবল ভাবে ছবি না তুললে ছবিগুলো শেকি এবং ঘিসিমিসি হয়ে যায়। এই ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার 1.9। এটা সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বললে ফেসের স্কিনটা একটু বেশি হোয়াইট করে ফেলে এবং ছবিতে ডিটেলসের ঘাটতি রয়েছে অনেকটাই। আর এটা সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটা সেলফি ক্যামেরা সত্যি বলতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে, কারণ ফোনটি হেভি ইউজ করেও 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। এখন ফোনটির ভালো এবং খারাপ দিক যদি দুইটা ভাগে ভাগ করি, খারাপ দিকের ভিতর যা রয়েছে, ফোনটির ডিসপ্লে অনেক বেশি কার্ভ হওয়াতে ভালো পরিমাণ মিসটাচ হচ্ছিল। এরপর ডিসপ্লেতে যেখানে যেটুকু ব্ল্যাক কালার প্রয়োজন তার থেকে বেশি ব্ল্যাক করে ফেলতেছিল। আর এটাতে কোনো আল্ট্রা ওয়াইড বা টেলিফোটো লেন্স নেই। রিয়ার প্যানেলে শুধুমাত্র একটি সেন্সরই ব্যবহার করেছে। দেন ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটাও ঠিকঠাক জায়গায় নেই। আর এই ফোনটি সব থেকে বড় ল্যাকিংস হলো এটা একটা সেকেন্ড হ্যান্ড ফোন। এটার নতুন ডিভাইস বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। বাট আমার হাতে থাকা এই ফোনটি এতটাই ফ্রেশ কন্ডিশন ছিল, ফোনটি যার হাতেই দিতেছিলাম তারা সবাই মনে করেছে এটা একটা নতুন ডিভাইস। ফোনটি দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটা নতুন নাকি পুরাতন ডিভাইস। এরপর ফোনটির ভালো দিকের ভিতর 240 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, 12 জিবি র্যাম রয়েছে, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল একটা প্রসেসর রয়েছে, ক্যামেরাতে ইআইএস রয়েছে এবং 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যায়। এখন এই ফোনটি কোন ইউজারদের জন্য ভালো হবে? যারা 20 থেকে 25,000 টাকার ভিতর একটা গেমিং ফোন কিনতে চাচ্ছেন এবং সুপার কার্ভ ডিসপ্লের ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। বাট আপনি যদি খুব একটা গেমিং না করেন বা ফোনটি খুব একটা হেভি ইউজ না করেন, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ যদি ভালো লাগে, তাহলে এই ফোনটি আমি আপনাদের রিকমেন্ড করব না, কারণ এটা রিয়ার প্যানেলে মাত্র একটা সেন্সর ইউজ করেছে, কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরাও নেই। তো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওটি। ফোনটির ব্যাপারে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।